নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো আইপিএল এর প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার ঘরের মাঠে হারলেও দ্বিতীয় ম্যাচ থেকেই কিন্তু তারা কামব্যাক করার চেষ্টা করবে এবং দ্বিতীয় ম্যাচ খেলার জন্য কিন্তু কলকাতা থেকে দল রওনা দিয়ে দিয়েছে। তো দ্বিতীয় ম্যাচ কিন্তু রাজস্থান রয়্যালসের সঙ্গে, যারাও কিন্তু হায়দ্রাবাদের কাছে একটা লজ্জার হার হেরেছে। তো দুটো দলই কিন্তু এখন একটু হলেও চাপে থাকবে। তো এই ম্যাচটা জেতার সম্ভাবনা কাদের কতটা বেশি, শক্তি দুর্বলতা কি, এবং দুটো দলের হেড টু হেডের রেকর্ড কি বলছে, এবং কলকাতা কতটা সুবিধা পাবে এই ম্যাচে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো রাজস্থানের ঘরের মাঠে কিন্তু কলকাতা নাইট রাইডার মুখোমুখি হতে চলেছে 26শে মার্চ সন্ধ্যা 7:30 থেকে কিন্তু খেলাটা হবে বার্সাপাড়া স্টেডিয়ামে। তো এই স্টেডিয়ামের কথা বললে এখানে কিন্তু বেশ কিছুটা স্পিন সহায়ক কিন্তু পিচ হয়, আর যেরকমটা রিপোর্ট বেরিয়ে আসছে বার্সাপাড়ায় কিন্তু অনেকটাই স্পিনাররা সুবিধা পাবে। মূলত রাজস্থানের কাছেও বেশ কিছু ভালো স্পিনার রয়েছে, তাদের ভালো করার জন্য কিন্তু তারা স্পিন ট্র্যাক তৈরি করবে, এবং সেখানে কিন্তু কলকাতার কাছেও বেশ কিছু ভালো স্পিনার রয়েছে, তারাও কিন্তু সেখানে সুবিধা পাবে। সেটা নিয়ে পরে আসছি। প্রথমে যদি আমরা হেড টু হেডের রেকর্ড নিয়ে কথা বলি, তো এখনও পর্যন্ত এই দুটো দল 30 বার মুখোমুখি হয়েছে, সেখানে 14 বার জিতেছে কলকাতা, রাজস্থান জিতেছে 14 বার, আর দুটো ম্যাচ কিন্তু নো রেজাল্ট, কোনো রকম রেজাল্ট আসেনি। তার মানে বুঝতেই পারছো দুটো দল যখনই মুখোমুখি হয় সমানে সমানে টক্কর হয়, কাউকে এগিয়ে বা কাউকে পিছিয়ে রাখার কোনো জায়গাই নেই। এবং হায়েস্ট স্কোর নিয়ে কথা বললে সেখানে কিন্তু হায়েস্ট স্কোর করেছিল রাজস্থান, তারা 224 রান করেছিল এবং কলকাতা 223 রান করেছিল, সেটা লিড করে দিয়েছিল রাজস্থান। এবং লোয়েস্টের কথা বললে কলকাতা কিন্তু 125 সবথেকে লোয়েস্ট স্কোর ছিল এই দুটো দলের মধ্যে যখন খেলা হয়, সেখানে রাজস্থানের কোর্স ছিল কিন্তু 81, এবং লাস্ট দুটো দল কিন্তু হেরে খেলতে আসছে। কলকাতা প্রথম ম্যাচে কিন্তু আরসিবির বিরুদ্ধে 22 বল বাকি থাকতেই কিন্তু আরসিবি 7 উইকেটে ম্যাচ জিতে নিয়েছে, আর হায়দ্রাবাদের কাছে হেরে কিন্তু 44 রানে হেরে কিন্তু এই ম্যাচটা খেলতে আসছে রাজস্থান। তো দুটো দলের যদি আমরা কথা বলি, রাজস্থান কিন্তু তাদের বোলিংয়ের অবস্থা খুবই খারাপ, যেরকমভাবে কালকে বল হয়েছে মানে কিছু বলার নেই। সেখানে একদম ঝড়ের গতিতে রান তুলেছে হায়দ্রাবাদ, এবং সেখানে প্রত্যেকটা বোলার কিন্তু প্রচুর মার খেয়েছে। তার মধ্যে সবথেকে খারাপ রেকর্ড কিন্তু জোফরা আর্চার তৈরি করে নিয়েছে। 24টা বল করেছে, 76 রান দিয়েছে। মানে বুঝতে পারছো কীরকম অবস্থা, একটা উইকেটও পায়নি। এত বেশি রান কোনোদিন আইপিএলের ইতিহাসে কোনো বোলার দেয়নি, সেটা কিন্তু জোফরা আর্চার দিয়েছে। এছাড়া বাদবাকি বোলারদের কথা বললেও ফারুকি, সেও কিন্তু 3 ওভারে 49 দিয়েছে। সে যদি আরও একটা ওভার বল করতো সেও মোটামুটি 70-এর কাছে রান দিয়ে দিত। সন্দীপ শর্মা তার মধ্যেই কিছুটা হলেও ভালো বল করেছে, সে কিন্তু 51 রান দিয়েছে। নীতিশ রানা একটা ওভার কাটিয়ে দিয়েছিল, তা না হলে কিন্তু বাদবাকি বোলারদের কপালে দুঃখ ছিল। সেখানে কিন্তু তুষার দেশপান্ডে আর মাথিসা পাথিরানা, এই দুজন এক্স সিএসকে প্লেয়ার কিন্তু ভালো বোলিং করেছে, দুজনই কিন্তু উইকেট তুলেছে। তুষার দেশপান্ডে তো 3টা গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছে, এবং থিকসানা সেও কিন্তু 2টো গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছে। তো বোলারদের অবস্থা খুবই খারাপ রয়েছে। ব্যাটসম্যানদের মধ্যে যদি কথা বলি, ব্যাটসম্যানরা কিন্তু খুব একটা খারাপ ব্যাটিং করেনি। শুরুটা তাদের খারাপ হয়েছিল, সেখানে জাসওয়াল আউট হয়ে যায়, রিয়ান পারাক তাড়াতাড়ি আউট হয়ে যায়, কিন্তু সঞ্জু স্যামসং সে ভালো ব্যাটিং করেছে। নীতিশ রানাও তাড়াতাড়ি আউট হয়ে যায়। ধূপ জুড়েল, সিমরন হেটমায়ারের মতন প্লেয়ার কিন্তু দুর্ধর্ষ ব্যাটিং করেছে, আর শেষে শিবম দুবে সেও কিন্তু খুব ভালো ব্যাটিং করেছে। তো ব্যাটিং কিন্তু ভালোই করেছে, 242 রান করেছিল, আমরা দেখতেই পেয়েছি। আর যদি আমরা কলকাতার কথা বলি, কলকাতার প্রথম ম্যাচটা কীরকম একটা গেছে, মানে ভালো গেছে না খারাপ গেছে কিছু বলার নেই। প্রথম ম্যাচ এরকম হতেই পারে, প্রথমে শুরুটা ভালো হয়েছিল কিন্তু পরপর উইকেট হারিয়ে যায়। যেখানে ইডেনের মতন পিচে এখন 200+ রান হবে স্বাভাবিক, সেখানে কলকাতা অনেকটা কম রান করেছিল। 174 রানেই কিন্তু তারা ইনিংস শেষ করেছিল, এবং বোলিংয়ের কথা বললে এই 174 রান কিন্তু আটকানো খুবই কঠিন ব্যাপার। সেই জায়গাতে কিন্তু বোলাররাও খুব একটা ভালো বোলিং করতে পারেনি। ভাইবা বারোরা সে প্রচুর রান দিয়েছে, সে কিন্তু 14 ইকোনমিতে 3 ওভারে 42 রান দিয়েছিল। স্পেন্সার জনসন সেও কিন্তু মোটামুটি ওই একই রকম জায়গায় যাচ্ছিল, ওভার্স বাকি থাকলে কিন্তু হয়ে যেত, মানে অনেক রানই স্পেন্সার জনসনে দিয়ে দিত। এবং বরুণ চক্রবর্তী কিছুটা হলেও কৃপণ বোলিং করার চেষ্টা করলেও সেও শেষের দিকে মার খেয়ে যায়। সুনীল নারিনকেও সেইভাবে খুব একটা চাপ নেয়নি।
সেখানে সুনীল নারিন কিন্তু ভালো বোলার ছিল। এবার যদি এই ম্যাচ নিয়ে কথা বলি, তো এই ম্যাচে কিন্তু আমরা বেশ কিছু জিনিস কলকাতার দিক থেকে ভালো দেখতে পেতে পারি। তার মধ্যে প্রথম যেটা হবে সেটা হচ্ছে কলকাতার কাছে যারা স্পিনার রয়েছে তারা কিন্তু অনেকটা সুবিধা পাবে। সেখানে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী কিন্তু এই যে ম্যাচটাতে অনেকটা সুবিধা পাবে। তারা যদি 8টা ওভার ঠিকঠাকভাবে কৃপন বোলিং করতে পারে তো অনেকটাই ভালো হবে। কিন্তু কলকাতার কাছে যেটা প্রধান সমস্যার ব্যাপার সেটা হচ্ছে ইন্ডিয়ান ফাস্ট বোলার, তারা কিন্তু ছন্দে খুব একটা নেই। হার্ষিদ রানার কথা বলো বা ভাইবা বারোরা, এরা ছাড়া কিন্তু খুব একটা কোনো ভালো বোলারও নেই যে তাকে দিয়ে কাজ চালানো যাবে। তো এই জায়গাটাতে কিন্তু একটুখানি রাহানেকে ম্যানেজ করতে হবে, সেটা হচ্ছে রাসেল। তাকে রিস্ক নিতে হবে, 2টো ওভার দরকারে বল করিয়ে দিতে হবে। রিস্ক নিলে হয়তো উইকেটও তুলে নিতে পারে, সেই ক্ষমতা কিন্তু রয়েছে। এবং যদি আমরা কথা বলি তাহলে কিন্তু অবশ্যই জাসওয়াল, সে কিন্তু প্রথম ম্যাচে শুরুটা ভালো করতে পারেনি। এই জায়গাতে কিন্তু স্পেন্সার জনসন এবং জাসওয়ালের আমরা লড়াইটা দেখব। একজন বাঁহাতি ব্যাটসম্যান, একজন বাঁহাতি বোলার। তো বাঁহাতি বোলার বাঁহাতি ব্যাটসম্যানের উইকেটটা নিতে পারে কিনা সেই দিকে অবশ্যই নজর থাকবে। তার সাথে সাথে আর্চার যেরকমভাবে মার খেয়েছে, শেষের দিকে আর্চার অবশ্যই বোলিংয়ে আসবে। সেই জায়গায় রিঙ্কু রাসেল, রামানদীপ, তারা কিন্তু বিগ হিটার। আমরা জানি প্রথম ম্যাচে তারা জ্বলে উঠতে পারেনি, কিন্তু এই ম্যাচে অবশ্যই জ্বলে ওঠার চেষ্টা করবে এবং বোলারদের উপর যথেষ্ট চাপ রাখবে। এবং যদি কলকাতার কথা বলি, কলকাতা কিন্তু অবশ্যই রাজস্থানের বেশ কিছু বোলারকে টার্গেট করবে। তার মধ্যে প্রথম যে বোলারটাকে টার্গেট করা দরকার সেটা হচ্ছে স্পেন্স, ভালো বোলিং করেছিল কিন্তু তাকে একটুখানি চাপে রাখলে সে চাপ খেয়ে যেতে পারে, সেটা হচ্ছে তুষার দেশপান্ডে। তাকে কিন্তু একটুখানি টার্গেট করা দরকার। এছাড়া তাদের কাছে কিন্তু স্পিনার ভালো অপশান রয়েছে, মাতিসা থিকসানার মতন প্লেয়ার রয়েছে, হাসারাঙ্গার মতন প্লেয়ার রয়েছে, তারা কিন্তু স্পিন বোলিংটা ভালো করে। তো খুব সম্ভবত কিন্তু এই যে বোলিং ইউনিট, সেই বোলিং ইউনিটের ওপর কিন্তু অনেকটাই চাপ রাখতে হবে এবং টার্গেট করতে হবে জোবরা আর্চার, তুষার দেশপান্ডে। তাদের যদি মেরে দিতে পারে কলকাতার ব্যাটসম্যানরা তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে। তো ওভারঅল যদি দেখা যায় তো দলগত দিক থেকে শক্তি অনেকটাই বেশি কলকাতার, এবং আশা করা যায় কলকাতা এই ম্যাচটায় কামব্যাক করবে। এবং রিয়ান পারাগের ক্যাপ্টেনশিপ খুব একটা খারাপ ছিল না প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচেও রিয়ান পারাগই ক্যাপ্টেন থাকছে, কিন্তু খুব একটা দলটাকে দেখে, বিশেষত বোলিং দেখে এমন কিছু মনে হচ্ছে না যে তাদের বোলিং ইউনিট খুব ভালো রয়েছে। তো সেই জায়গাতে কিন্তু আমার প্রেডিকশন কলকাতা কিন্তু অনেকটা এগিয়ে থেকে শুরু করবে। সেই জায়গায় কিন্তু রাজস্থান অনেকটা হলেও দুর্বল বলে মনে হচ্ছে। তো দেখা যাক, এই ম্যাচটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হবে। কারণ প্রথম ম্যাচে যদি আমরা বলি তো প্রথম ম্যাচে দুটো দলই হেরে এসেছে, এবং অবশ্যই যেরকমভাবে আইপিএলের পয়েন্ট টেবিল থাকে সেখানে এই ম্যাচটা যদি কোনোভাবে কলকাতা বা রাজস্থান আবারও পয়েন্ট নষ্ট করে তাহলে কিন্তু অনেকটাই তারা পিছিয়ে পড়বে। এবং কলকাতার অলরেডি নেট রান রেট -2 চলে গেছে, আর রাজস্থানেরও এই একই ব্যাপার, -2 নেট রান রেট চলে গেছে। তো অবশ্যই এই ম্যাচটায় ভালো করতে হবে, কামব্যাক করতে হবে। এবং কলকাতা চলে গেছে সেখানে ওয়েদার কন্ডিশন এবং সেখানে পিচ তারা দেখে নিয়ে অবশ্যই ভালো রকম পরিকল্পনা করবে। এক্সট্রা স্পিনার খেলানো যায় কিনা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে, সেই দিকেও অবশ্যই নজর থাকবে। একটা এক্সট্রা স্পিনার খেলিয়ে দিলেও কিন্তু খুব একটা খারাপ হবে না, যদিও স্পিন ফ্রেন্ডলি পিচ থাকবে। তো দেখা যাক কীরকম কী পরিকল্পনা হয়। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।